মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত আরেকটি অধ্যায়ের নাম জুলাই। ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যার সূচনা। ধীরে ধীরে সেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতনের আন্দোলনে। ফলাফল হাজারো মানুষের রক্তে মড়ানো ফ্যাসিস্ট মুক্ত এক বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের চরম অসন্তোষ ছড়িয়ে পড়তে থাকে সারা দেশে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ, মানববন্ধন। জনমত তৈরি হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শুধু কোটা ইস্যু নয়, ক্ষোভ তৈরি হতে থাকে সরকারের অনিয়ম, দুর্নীতি আর নানা অসঙ্গতি নিয়েও। চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি শুরু হলে 2 থেকে 6 জুলাই সারা দেশে গণজাগরণ তৈরি হয়। বাংলা ব্লকেট কর্মসূচিতে সমর্থন জানায় দেশের ছাত্র জনতা। এসব কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশ বাহিনী। আন্দোলনের আগুনে যেন ঘি ঢেলে দেয় এ ঘটনা। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়। আর সেই দিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তব্যে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে তাচ্ছিল্য করেন। মুহূর্তে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র জনতা। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ছাত্র জনতা তখন তাদের মিছিলে যুক্ত করে নেয় নতুন স্লোগান, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বলা যায় শেখ হাসিনার রাজাকার নিয়ে করা সেই ব্যঙ্গাত্মক বক্তব্যই কোটা সংস্কার আন্দোলনটিকে সরকার পতনের আন্দোলনের দিকে বাঁক নিতে বাধ্য করে। 16 জুলাই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশের রাজপথ আর অলিগলিতে। এদিন পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ 5 জন। আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়লে আন্দোলনকারীদের রক্তে যেন আগুন জ্বলে ওঠে। আন্দোলন হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এক পর্যায়ে দেশে শুরু হয় কমপ্লিট শাটডাউন এবং সর্বাত্মক অবরোধ। সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়। তীব্র সমালোচনার মুখে তৎকালীন আইসিটি মন্ত্রী জানান, ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। এ অবস্থার মধ্যেই সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পূর্বাচলে ফেলে রাখা হয়। একে একে শুরু হয় গ্রেপ্তার, নির্যাতন, হত্যা। পাশাপাশি চলে সমন্বয়কদের ম্যানেজ করার কৌশল। আন্দোলনে নেতৃত্বের সাথে সমঝোতা করতে চলে সরকারের 3 প্রতিনিধির দফায় দফায় বৈঠক। 22 জুলাই 4 দফা দাবি জানিয়ে 48 ঘণ্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম। কিছুটা সুর নরম করতে থাকে সরকার। ইন্টারনেট চালু ও ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। কিন্তু ততক্ষণে ঝরে গেছে শত শত প্রাণ। আহত হয়ে হাসপাতালে কাতরাতে থাকে হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি করা হয় 25 জুলাই। 26 জুলাই নাহিদ ইসলাম সহ 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। 27 তারিখে তুলে নেওয়া হয় আরও 2 সমন্বয়ককে। ডিবি অফিসে নিয়ে তাদের উপর চালানো হয় নির্যাতন। সাথে দেওয়া হয় জীবন বদলে দেওয়ার নানা লোভনীয় প্রস্তাব। 28 তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে একটি সংবাদ সম্মেলনের নাটক করা হয়। তাদেরকে দিয়ে লিখিত বক্তব্য পড়ানো হয় যাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন নাহিদ সার্জিসরা। তবে ডিবির সে ঘটনা যে নাটক ছিল তা বুঝতে কষ্ট হয়নি কারো। বাইরে থাকা নেতৃত্ব আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ততক্ষণে সারা দেশের দেয়াল ছেয়ে যায় নানা রকম গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে 31 জুলাই সারা দেশে পালন হয় মার্চ ফর জাস্টিস। 1 আগস্ট গোয়েন্দা হেফাজতে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। 2 আগস্ট শুক্রবার সারা দেশে গণদোয়া ও গণমিছিল করা হয়। 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত থেকে আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন সরকার পতনের ঐতিহাসিক 1 দফা। আগস্টের শুরু থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতার লাশের খবর আসতে থাকে। এই অবস্থায় 6 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে এনে 5 আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
রাজধানীতে তখন চলছে সরকার ঘোষিত কারফিউ। 4 আগস্ট রাত থেকে কারফিউ ভেঙে রাজধানীর দিকে ছুটে আসতে থাকে হাজারো মানুষ। 5 আগস্ট সকালে তা হয়ে যায় লাখো মুক্তিকামী মানুষের জনসমুদ্র। সরকারের আগ্রাসী বাহিনীর নৃশংসতায় পুরো রাজধানী তখন ধ্বংসস্তূপে পরিণত। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে লাখ লাখ মানুষ আসতে থাকে। ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ ঘর থেকে বের হয়ে সামিল হয় রাজপথে। জনতার এই অগ্নিরূপ দেখতে পেয়ে ভীত হয়ে পড়ে সরকার। অবশেষে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে পাশের দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ঐতিহাসিক সেই জুলাই অভ্যুত্থানের 2 বছর পর আজ দেশের দায়িত্বে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার। সরকারে আছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রতিনিধিও। তবুও প্রশ্ন থেকে যায়, এত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ তার প্রত্যাশিত গন্তব্যে এগোচ্ছে তো, পূরণ হচ্ছে তো জুলাইয়ের আকাঙ্ক্ষা? জুলাই পরবর্তী বাংলাদেশে এই প্রশ্নটা আজ বড় যৌক্তিক হয়ে উঠেছে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।